আপনারা দেখছেন তারকেশ্বর মহাবিদ্যালয় ইউটিউব চ্যানেল। দয়া করে সাবস্ক্রাইব করবেন। তারকেশ্বর মহাবিদ্যালয়ের ব্যবস্থাপনায় ই ক্লাসে বাংলা ভাষা ও সাহিত্যের আলোচনায় সবাইকে স্বাগত। আমি সোনালিকা মণ্ডল, আমার সঙ্গে আছেন স্যার সুশান্ত কুমার মণ্ডল। আজকে দ্বাদশ শ্রেণীর ধ্বনিতত্ত্ব বিষয়ের অষ্টম পর্ব তথা শেষ পর্বের আলোচনায় আমরা অবিভাজ্য ধ্বনি বা সুপ্রাসিগমেন্টাল সাউন্ড এবং তার নানা প্রকরণ নিয়ে আলোচনা করব। আলোচনার শুরুতেই আমি স্যারের কাছে জানতে চাইব, অবিভাজ্য ধ্বনি এই বিষয়টি ঠিক কি? আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমরা প্রথমে বিভাজ্য ধ্বনির সংজ্ঞায় কি বলেছিলাম সেটা পুনরায় স্মরণ করি। বিভাজ্য ধ্বনির সংজ্ঞায় আমরা বলেছিলাম যে প্রতিটি ভাষার বাক প্রবাহে এমন কিছু ধ্বনি উপাদান থাকে যে ধ্বনি উপাদানগুলিকে স্বতন্ত্র বৈশিষ্ট্যের ভিত্তিতে ছোট ছোট এককে ভাগ করা যায়। সেই ছোট ছোট এককগুলিকে বলা হয়ে থাকে বিভাজ্য ধ্বনি। কিন্তু অবিভাজ্য ধ্বনি বা সুপ্রাসেগমেন্টাল সাউন্ড, সেই সুপ্রাসেগমেন্টাল সাউন্ডের যে ধ্বনিগুলি, সেই ধ্বনিগুলিকে আর আলাদা আলাদা বা খণ্ড খণ্ড করে ভাগ করা যায় না। সংজ্ঞা হিসাবে আমরা বলতে পারি যে প্রতিটি ভাষার বাক প্রবাহে এমন কিছু ধ্বনি উপাদান থাকে যেগুলিকে স্বতন্ত্র বৈশিষ্ট্যের ভিত্তিতে ছোট ছোট এককে বিভাজন করা যায় না। কারণ এই রকম উপাদানগুলি কোনো বিভাজ্য ধ্বনির অংশ নয়। তাই এই ধ্বনিগুলি হল অবিভাজ্য ধ্বনি বা সুপ্রাসেগমেন্টাল সাউন্ড বা অধিধ্বনি। এই অবিভাজ্য ধ্বনির জন্য বাংলা ভাষায় শব্দের অর্থ সেভাবে পরিবর্তিত হয় না, কিন্তু অবিভাজ্য ধ্বনিগুলি মুখের ভাষায় এতখানি অপরিহার্য যে এই অবিভাজ্য ধ্বনিগুলি যদি আমরা যথাযথভাবে ব্যবহার না করি তাহলে আমাদের ভাষা সুন্দরভাবে উপস্থাপিত হতে পারে না। আমাদের মৌখিক ভাষায় অবিভাজ্য ধ্বনিগুলি এটি অতি আবশ্যকীয় ধ্বনি এবং এই ধ্বনিগুলি কখনো স্বনিম হতে পারে না। এগুলি অবিভাজ্য ধ্বনি হিসাবে ধ্বনিতত্ত্বের আলোচনায় রয়ে যায়। একটা ছোট্ট উদাহরণ দিই আমি। অবিভাজ্য ধ্বনি এবং বিভাজ্য ধ্বনি ঠিক কি এই বিষয়টি বোঝার জন্য একটি উদাহরণ দিই। উদাহরণ দিলে বিষয়টি অনেক বেশি পরিষ্কার হবে। আমরা এবার উদাহরণটি দেখি। দেখুন, আমরা অবিভাজ্য ধ্বনির সংজ্ঞা দিতে গিয়ে প্রথমে বিভাজ্য ধ্বনির একটা উদাহরণ, বিভাজ্য ধ্বনি বোঝানোর জন্য একটি উদাহরণ নিয়েছি। আমরা তারকেশ্বর মহাবিদ্যালয়ের একজন সেবক। এই যে বাক প্রবাহ, আমরা তারকেশ্বর মহাবিদ্যালয়ের একজন সেবক, এই বাক প্রবাহগুলিকে আমরা যদি বিশ্লেষণ করি তাহলে এইরকম ভাবে স্বতন্ত্র বৈশিষ্ট্যের ভিত্তিতে অনেকগুলি ধ্বনি খণ্ড আমরা পেয়ে যাই। যেমন আমরা এই শব্দটিকে বিশ্লেষণ করলে আমরা এরকম ভাবেই আ ম অ র আ, তারকেশ্বর ত আ র অ ক এ স ব অ র, এই ধ্বনিখণ্ডগুলি পেলাম। আবার মহাবিদ্যালয় শব্দটি বিশ্লেষণ করলে আমরা এই ধ্বনিগুলিকে পাব। একজন সেবক, এটাকে যদি বিশ্লেষণ করি আমরা এইরকম ধ্বনিখণ্ড পেয়ে যাব বা ধ্বনি উপাদান পাবো আমরা। এগুলি হচ্ছে সবই বিভাজ্য ধ্বনি, কারণ বাক প্রবাহের এই ধ্বনিগুলিকে আমরা স্বতন্ত্র বৈশিষ্ট্যের ভিত্তিতে চিহ্নিত করতে পারছি। কিন্তু আমরা যদি এই উদাহরণটাই আমরা তারকেশ্বর মহাবিদ্যালয়ের একজন সেবক, এই উদাহরণটাই নিয়ে অবিভাজ্য ধ্বনির দৃষ্টান্ত দেওয়ার জন্য
এবং এটা যদি উচ্চারণ করি তাহলে বিষয়টা পরিষ্কার হবে। আমরা তারকেশ্বর মহাবিদ্যালয়ের এক একজন সেবক। এই যে শেষকালে এসে ধ্বনি উপাদানটি অনেক বেশি আমরা উচ্চারণ করলাম, খুব আমরা এটাকে জোর দিয়ে উচ্চারণ করলাম। এই যে ধ্বনি উপাদান, এই ধ্বনি উপাদানকে কিন্তু আমরা স্বতন্ত্র বৈশিষ্ট্যের ভিত্তিতে আলোচনা করতে পারি না বা দেখাতে পারি না। তাই এই যে উপাদানটি আস্তে আস্তে উচ্চ গ্রামে চড়ে গেল, এই উপাদান এটাকে বলা হচ্ছে অবিভাজ্য ধ্বনি। এরকম ভাবে যদি আমরা প্রশ্ন করি যে আমরা তারকেশ্বর মহাবিদ্যালয়ের এক একজন সেবক, তাহলে এই উচ্চগ্রামে যে শব্দটা আমি উচ্চারণ করলাম, এই যে উচ্চগ্রামে যে উচ্চারণ, এই ধ্বনিকে কখনো স্বতন্ত্র বৈশিষ্ট্যের ভিত্তিতে আলাদা করে দেখানো যায় না। তাই এই উচ্চারণটা হচ্ছে অবিভাজ্য ধ্বনির দৃষ্টান্ত। স্যার, বিভাজ্য ধ্বনির আলোচনায় আপনি আমাদের জানিয়েছিলেন বিভাজ্য ধ্বনির কিছু প্রকারভেদ হয়। তো এক্ষেত্রে আমি আপনার কাছে জানতে চাইবো, বিভাজ্য ধ্বনির মতো অবিভাজ্য ধ্বনিরই কি কোনো প্রকরণগত পার্থক্য আছে? যদি থাকে তাহলে সেটা যদি একটু বলেন। বিভাজ্য ধ্বনির শ্রেণীবিভাগ করতে গিয়ে বিভাজ্য ধ্বনির অনেকগুলি শ্রেণীর কথা বলেছিলাম। ঠিক তেমনি অবিভাজ্য ধ্বনির আলোচনার ক্ষেত্রেও আমরা যদি দেখি তাহলে দেখব এরও অনেক প্রকরণ রয়েছে বা এর অনেক ভাগ রয়েছে। কিরকম সেটা আমি একটা উদাহরণ দিয়ে যদি বলি তাহলে ভালো হবে। দেখুন, যে অবিভাজ্য ধ্বনির যে প্রকার, সেই প্রকারকে এইরকম 5টা ভাগে ভাগ করা যায়। 1 নম্বর হচ্ছে অবিভাজ্য ধ্বনির প্রথম ভাগ শ্বাসাঘাত, দ্বিতীয় দৈর্ঘ্য, তৃতীয় জ্যোতি, চতুর্থ সুর তরঙ্গ, আর পঞ্চম নাসিক্যী ভবন। তবে আমাদের দ্বাদশ শ্রেণীর আলোচনায় এই পঞ্চম যে ভাগটি অর্থাৎ নাসিক্যী ভবন, এই ভাগটি পড়তে হবে না। প্রথম 4টি যে ভাগ, সেই ভাগ আমাদের দ্বাদশ শ্রেণীতে পড়তে হবে। তো এই প্রকরণের ক্ষেত্রে আপনি প্রথমে বললেন শ্বাসাঘাত। তো এই শ্বাসাঘাত বিষয়টি কি, যদি শিক্ষার্থীদের একটু বিষয়টি স্পষ্ট করে দেন। দেখুন, বাংলা শ্বাসাঘাত এই শব্দটার ইংরেজি প্রতিশব্দ হলো স্ট্রেস। এক কথায় বলা যেতে পারে শ্বাসাঘাত কথার অর্থ শ্বাস দিয়ে আঘাত বা শ্বাসের দ্বারা আঘাত। তো শ্বাসের দ্বারা আমরা কাকে আঘাত করব? আমরা যদি একটু দেখি তাহলে এরকম বলতে পারি যে বাক্যের অন্তর্গত কোনো বিশেষ ধ্বনি বা অক্ষরের উপর জোর দিয়ে সেই ধ্বনি বা অক্ষরটিকে উচ্চারণ করলে সেই জোরের যে মাত্রা, সেই মাত্রাকে বলা হয়ে থাকে শ্বাসাঘাত। বাংলা ভাষায় সাধারণত শব্দের যেটি প্রথম দল, সেই প্রথম দলেই শ্বাসাঘাতটা পড়ে। এবং বিশেষ করে ছেলে বুলানো ছড়া, সেই ছেলে বুলানো ছড়ার একটা বড় বৈশিষ্ট্য শ্বাসাঘাত দিয়ে সেগুলোকে উচ্চারণ করা। কিংবা কখনো আমরা কোনো বাক্য বলছি, সেই বাক্যের মধ্যে কোনো একটি শব্দকে আমরা বিশেষ গুরুত্ব দিচ্ছি, সেই গুরুত্ব দেওয়ার সময় সেই শব্দটিকে আমরা শ্বাসের আঘাত দিয়ে অনেক সময় উচ্চারণ করি। যদি আমরা বলি যে আমরা দুর্গাপূজায় খুব আনন্দ করি, একটা বাক্য, যদি আমি প্রথম শব্দটিকে শ্বাসাঘাত দিয়ে উচ্চারণ করি, আমরা দুর্গাপূজায় খুব আনন্দ করি, তাহলে আমরা শব্দটির উপরে শ্বাসাঘাত দিচ্ছি। অতএব এখানে আমি একা নই, সকলকে বোঝানো হচ্ছে। কিংবা আমি যদি আমরাই জোর না দিয়ে, শ্বাসাঘাত না দিয়ে দুর্গাপুজোর উপরে শ্বাসাঘাত দিই, আমরা দুর্গাপুজোয় খুব আনন্দ করি, তাহলে অন্য কোনো পুজোয় করি আর না করি, দুর্গাপুজোয় যে আমরা আনন্দ করি সেটা আমার শ্বাসাঘাতের দ্বারা কিন্তু বোঝা যাচ্ছে। এবার যদি আমি আনন্দের উপরে জোর দিই যে আমরা দুর্গাপূজায়
আনন্দ করি, তাহলে দেখুন আনন্দটার উপরে জোর পড়ছে এবং আনন্দ যে করি সেটাকে বিশেষভাবে তুলে ধরা হচ্ছে। আমি একটা কবিতার উদাহরণ দিই। কবিতার উদাহরণ দিলে বোঝা যাবে যে কবিতায় বড় বড় পংক্তি থাকে, সেই পংক্তির অন্তর্গত ছোট ছোট পর্ব থাকে, সেই প্রত্যেকটা পর্বের প্রথম দলে একটা শাসাঘাত দিয়ে উচ্চারণ করার প্রবণতা লক্ষ্য করা যায়। এটা বিশেষ করে ছড়ার ছন্দ যেটাকে বলা হয়, দলবৃত্ত ছন্দ যেটাকে বলা হয়, সেই দলবৃত্ত ছন্দের উদাহরণে এই শাসাঘাতের ব্যবহার প্রকট, তীব্রভাবে এটা দেখা যায়। একটা উদাহরণ দিই, তাহলে বিষয়টি পরিষ্কার হবে। দেখুন, আমি শাসাঘাতের বোঝানোর জন্য দুটো লাইন নিয়েছি, খুব প্রচলিত ছেলে ভুলানো ছড়ার দুটো লাইন। কে মেরেছে, কে ধরেছে, কে দিয়েছে গাল, তাই তো কুকু রাগ করেছে, ভাত খায়নি কাল। এখানে দুটো পংক্তি আছে। এই দুটো পংক্তি, প্রত্যেকটা পংক্তির দেখুন কিছু অংশ রয়েছে, এই অংশগুলোকে বলা হচ্ছে পর্ব। এই অংশগুলোকে বলা হচ্ছে পর্ব। পংক্তির অন্তর্গত সমান মাপের যে অংশ, সেই অংশগুলোকে বলা হয়ে থাকে পর্ব। দ্বিতীয় পংক্তিতেও এটি একটি পর্ব, এটি একটি পর্ব, এটাও একটা পর্ব, এটাও একটা পর্ব। এই প্রত্যেকটা পর্বে প্রথম দলে শ্বাসের আঘাত দিয়ে উচ্চারণ করা হয়। এই শ্বাসের আঘাত দিয়ে উচ্চারণকে বলা হয়ে থাকে শ্বাসাঘাত। কিভাবে এটা উচ্চারণ করা হয় আমি একটু পড়ি, তাহলে বোঝা যাবে। যখন আমরা এটা উচ্চারণ করি, এরকম ভাবে উচ্চারণ করি, কে মেরেছে, কে ধরেছে, কে দিয়েছে গাল, তাই তো খুকু রাগ করেছে, ভাত খায়নি কাল। আমি যে পড়লাম, এই প্রত্যেকটি ক্ষেত্রে দেখবেন প্রত্যেকটা যে পর্ব, সেই প্রত্যেকটা পর্বের প্রথম দলে শ্বাসাঘাত দিয়ে আমি উচ্চারণ করেছি। এটি শ্বাসাঘাতের চিহ্ন। এই যে চিহ্নটি আমি দিয়েছি, এটা শ্বাসাঘাতের চিহ্ন। এই শ্বাসের আঘাত দিয়ে উচ্চারণ করা হলে সেই জোরের যে মাত্রা, সেই জোরের মাত্রাই হচ্ছে শ্বাসাঘাত। আশা করছি শিক্ষার্থীদের শ্বাসাঘাত বিষয়টি অনেক বেশি স্পষ্ট হয়েছে। এবার আমি আপনার কাছে জানতে চাইব দৈর্ঘ্য বা ধ্বনির দৈর্ঘ্য বিষয়টি আসলে কি? দৈর্ঘ্য বা বাংলা দৈর্ঘ্য শব্দটির ইংরেজি প্রতিশব্দ হলো লেন্থ। অনেকে দৈর্ঘ্যকে মাত্রা বলে চিহ্নিত করেছেন, তবে দৈর্ঘ্য বলতে সাধারণভাবে বোঝায় দলের উচ্চারণে স্বরধ্বনির দৈর্ঘ্য। বাংলা ভাষায় যে বহুদল শব্দ, সেই বহুদল শব্দের স্বরধ্বনির তুলনায় একদল শব্দের স্বরধ্বনির দৈর্ঘ্য কিন্তু বেশি, ফলে একদল শব্দের দৈর্ঘ্য বেশি। যেমন একটা উদাহরণ দিই, ধরুন তারকেশ্বর মহাবিদ্যালয়। তাহলে তারকেশ্বর শব্দটিতে তা, রো, কেশ, স চারটি দল আছে। মহাবিদ্যালয় ম, হা, বিদ, দা, লয় পাঁচটি দল আছে। তাহলে এগুলো বহুদল বিশিষ্ট শব্দ এবং এই প্রত্যেকটা দলের মধ্যেই স্বরধ্বনি আছে। কিন্তু এই বহুদল বিশিষ্ট শব্দের যে স্বরধ্বনি, এর উচ্চারণের দৈর্ঘ্য কিন্তু কম, কিন্তু একদল শব্দের স্বরধ্বনির দৈর্ঘ্য কিন্তু খুব বেশি। কিরকম? আমি যদি বলি মা, দেখবেন এটা একদল শব্দ, কিন্তু একদল শব্দ হয় এই শব্দের মধ্যে, অর্থাৎ মা শব্দটির মধ্যে যে স্বরধ্বনি আছে, সেই স্বরধ্বনির দৈর্ঘ্যটি কিন্তু ওই বহুদল শব্দের মধ্যে যে স্বরধ্বনি ছিল, সেই স্বরধ্বনিগুলোর থেকে কিন্তু এর দৈর্ঘ্যটা অনেক বেশি। খা, নে, যা, ধর, এগুলো প্রত্যেকটা একদল শব্দ। এই একদল শব্দের স্বরধ্বনির দৈর্ঘ্য কিন্তু বহুদল শব্দের মধ্যে যে স্বরধ্বনিগুলো থাকে তার থেকে এর দৈর্ঘ্য অনেক বেশি। দেখুন, একটা কথা বলি যে বিশেষ করে কতগুলো ক্লাসিক্যাল বা ধ্রুপদী ভাষা রয়েছে গোটা পৃথিবী জুড়ে, যে ভাষাগুলোয় যে শব্দ, সেই শব্দের যে ধ্বনি, সেই ধ্বনিকে যদি দীর্ঘ উচ্চারণ করা হয়, তাহলে শব্দের
অর্থ বদলে যায়। তবে বাংলায় এই ধ্বনির দৈর্ঘ্য সবসময় কিন্তু স্বনিমীয় যে তাৎপর্য, সেই স্বনিমীয় তাৎপর্য বহন করে না। অর্থাৎ শব্দের মধ্যে এই যে হ্রস্ব এবং দীর্ঘ যে ধ্বনি, এই ধ্বনির দৈর্ঘ্যের জন্য বাংলা ভাষায় শব্দের অর্থ কিন্তু সেভাবে পরিবর্তন হয় না। তাই আমি সেটাকে বললাম স্বনিমীয় তাৎপর্য বহন করে না। এর কারণ হচ্ছে বাংলায় স্বরবর্ণের হ্রস্ব দীর্ঘ উচ্চারণের উপরে শব্দের অর্থ কিন্তু কখনো নির্ভর করে না। কিন্তু পৃথিবীর কয়েকটা ভাষার আমি দৃষ্টান্ত দিচ্ছি, বেশ ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ সেগুলি, সেই ভাষাগুলিতে স্বরধ্বনির দৈর্ঘ্যের পার্থক্যের জন্য শব্দের অর্থ বদলে যায়। দেখুন আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি। পৃথিবীর 3টি ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ বা ধ্রুপদী ভাষা থেকে আমি 3টি উদাহরণ নিয়েছি। প্রথমে সংস্কৃত ভাষা থেকে আমি 2টো উদাহরণ নিয়েছি। একটা দিন আর একটা দিন, দুটো একটা হ্রস্বইকার একটা দীর্ঘই। এই হ্রস্ব এবং দীর্ঘ স্বরের জন্য শব্দ দুটির অর্থ বদলে গেছে। একটা হয়েছে দিবস আর একটি হয়েছে দরিদ্র। ইংরেজি 2টি শব্দ নিয়েছি। একটা কিন, কিন শব্দের অর্থ হচ্ছে সম্পর্ক, কিন্তু এই ইটা যখন দীর্ঘ উচ্চারণ হলো কিন, তখন দেখুন তার অর্থটা কিন্তু তীক্ষ্ণ হয়ে গেল। অর্থাৎ ইংরেজি ভাষা, সংস্কৃত ভাষা, এই ভাষাগুলোতে কি হয়, স্বরধ্বনির যে দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যের জন্য শব্দের অর্থ পার্থক্য হয়ে যায়। আবার জার্মান ভাষা থেকে একটা উদাহরণ আমি এখানে নিয়েছি। পৃথিবীর ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের মধ্যে একটা প্রধান ল্যাঙ্গুয়েজ বা ভাষা হচ্ছে জার্মানি। এই জার্মানির একটা উদাহরণ হচ্ছে লাম। এটা কিন্তু ইংরেজি নয়, এটা জার্মানি। লাম, এই লাম কথার অর্থ ভেড়া, কিন্তু লামটাকে যখন উচ্চারণ করা হচ্ছে লাম, LAHM, লাম, তখন দেখুন এই উচ্চারণটা দীর্ঘ হয়ে গেল। দীর্ঘ হয়ে যাওয়ার জন্য লাম কথাটির অর্থ দাঁড়ালো ঘোড়া। অতএব জার্মানি ভাষাতেও স্বরধ্বনির হ্রস্ব দীর্ঘ পার্থক্যের জন্য শব্দের অর্থ বদল হয়ে যায়। কিন্তু আমাদের বাংলা ভাষায় স্বরধ্বনির এই যে হ্রস্ব দীর্ঘ পার্থক্য, এই হ্রস্ব দীর্ঘ পার্থক্য উচ্চারণে সেভাবে নেই। সেজন্যে আমাদের বাংলায় শব্দের অর্থ এই হ্রস্ব দীর্ঘ পার্থক্যের জন্য সেভাবে হয় না। আমরা দৈর্ঘ্যের আলোচনা থেকে জানতে পারলাম দৈর্ঘ্য বিভিন্ন ভাষার অর্থ নিয়ন্ত্রণ করে। তো এক্ষেত্রে আপনার কাছে আমার পরবর্তী প্রশ্ন, যে জ্যোতি এই বিষয়টি কি? বাংলা জ্যোতি শব্দটির ইংরেজি প্রতিশব্দ জাংচার। জ্যোতি বলতে সাধারণত বোঝায় বিরাম, তবে বা বিশ্রামও বলা যেতে পারে একে। বাক্যে প্রযুক্ত যে ধ্বনি প্রবাহ, সেটা কখনো নিরবিচ্ছিন্ন নয়। ধ্বনি প্রবাহটা আমরা একটানা উচ্চারণ করে যেতে পারি না। আমাদের কখনো কখনো মাঝে মাঝে ধ্বনিগুলোকে একটু বিরাম বা বিশ্রাম দিয়ে উচ্চারণ করতে হয়। এই যে বিরাম বা এই যে বিরতি, এই বিরাম বা বিরতিকে বলা হয়ে থাকে জ্যোতি। তবে জ্যোতি ঠিক এই যে সংজ্ঞাসূত্র আমরা বললাম, এটা ছেদেরই সংজ্ঞা। জ্যোতি কথাটি মূলত ছন্দশাস্ত্রে ব্যবহার করা হয় এবং জ্যোতিটা অনেকটা ছন্দ শাসিত। বিশেষ করে আমরা যখন কবিতা পড়ি, সেই কবিতা আমরা একটানা উচ্চারণ করতে পারি না। কখনো কখনো আমাদের ছন্দের প্রয়োজনে বিরাম নিতে হয়। এই ছন্দ প্রকাশক যে বিরাম, সেই বিরামকেই সাধারণত জ্যোতি বলা হয়। একটা উদাহরণ আমি দিই, তাহলে বোঝা যাবে। একটা উদাহরণ আমি নিয়েছি এখানে রবীন্দ্রনাথের একটি কবিতা থেকে, 2 বিঘা জমি কবিতা থেকে এটা নিয়েছি। শুধু বিঘে 2 ছিল মোর ভুঁই, আর সবিগে ছেড়ি নে,
বাবু কহিলেন বুঝেছ উপেন এ জমি লইব কিনে। এখানে দুটো পংক্তি আছে এবং এই পংক্তি দেখবেন আমরা এই পংক্তিটা টানা উচ্চারণ করতে পারছি না। এই প্রত্যেকটা পংক্তির একটা বাক প্রবাহ, এই বাক প্রবাহগুলোকে, বাক প্রবাহে যে ধ্বনিগুলো আছে সেই ধ্বনিগুলো আমরা টানা উচ্চারণ করতে পারছি না। ধ্বনিকে ছন্দের প্রয়োজনে কখনো কখনো বিশ্রাম দিয়ে আমাদের উচ্চারণ করতে হচ্ছে। যেমন এখানে শুধু বিঘে দুই ছিল মোর ভুঁই আর সবই গেছে ঋণে। বাবু কহিলেন বুঝেছ উপেন এ জমি লইব কিনে। এই প্রত্যেকটা লাইনে আমরা ছন্দের প্রয়োজনে যে বিরাম নিচ্ছি, ধ্বনিগুলো একটানা উচ্চারণ না করে মাঝে মাঝে যে বিরাম নিচ্ছি, এই বিরামগুলোই হচ্ছে জ্যোতি। একটি জ্যোতি, এখানেও জ্যোতি, প্রথম পংক্তিতে এখানে জ্যোতি, দ্বিতীয় পংক্তিতে এখানে জ্যোতি, তৃতীয় পংক্তিতেও এখানে জ্যোতি, আবার দ্বিতীয় পংক্তিতে দেখুন এখানে জ্যোতি বা বিরাম পড়েছে, আর শেষে প্রথম পংক্তির শেষেও বিরাম, আবার দ্বিতীয় পংক্তির শেষেও বিরাম বা জ্যোতি নিতে হয়েছে। তো মূলত জ্যোতি হচ্ছে এই ছন্দ বোঝানোর জন্য ধ্বনিগুলোকে যে আমরা বিরাম দিয়ে বা বিশ্রাম দিয়ে উচ্চারণ করি, এই ছন্দের ক্ষেত্রে এই বিরাম নির্দেশক চিহ্নগুলিকে বলা হয়ে থাকে জ্যোতি। স্যার, আপনি বললেন যে ছেদ শব্দের অর্থটাও হলো বিরাম এবং জ্যোতির অর্থও বিরাম। তাহলে এক্ষেত্রে ছেদ ও জ্যোতির মধ্যে কি কোনো পার্থক্য আছে? দেখুন, ছেদ জ্যোতি দুটো শব্দেরই অর্থ বিরাম, কিন্তু একটু পার্থক্য রয়েছে। কিরকম? ধরুন, ছেদ এটা অর্থশাসিত, সে কবিতার ক্ষেত্রে হতে পারে, আপনার গদ্যের ক্ষেত্রে হতে পারে। যখন অর্থ প্রকাশ করার জন্যে আমরা বিরাম নিই, সে অর্থ প্রকাশক বিরাম হচ্ছে ছেদ। আর জ্যোতিটা হচ্ছে ছন্দশাসিত। কবিতা যখন আমরা পড়ি তখন ছন্দের প্রয়োজনে আমরা যখন বিরাম নিই, তখন সেই বিরামকে বলা হয়ে থাকে জ্যোতি। 2 নম্বর পার্থক্য আছে ছেদ এবং জ্যোতির। ছেদ দেখবেন কখনো শব্দকে ভেঙে শব্দের মাঝখানে কখনো ছেদ বসতে পারে না, কিন্তু জ্যোতি এই বিষয়টি অনেক বেশি যান্ত্রিক। ছন্দ বোঝানোর জন্য এটি ব্যবহার করা হয়, তাই প্রয়োজনে একেবারে সমান দূরত্বে যাওয়ার পর বা একটা নির্দিষ্ট সময় অতিক্রম করার পর সেখানে যদি শব্দ থাকে, তাহলে সেই শব্দকে ভেঙে জ্যোতি অবশ্যই বসতে পারে। কিন্তু ছেদ কখনো শব্দকে ভেঙে শব্দের মাঝে বসতে পারে না। আমি 3 নম্বর পার্থক্য হিসেবে বলতে পারি যে ছেদ বসে শব্দের পরে আর জ্যোতি বসে দলের পরে। একটা শব্দের পরে বসবে, কিন্তু একটা বাক্যের মধ্যে অনেকগুলো দল থাকতে পারে, সেই দলের পরে কখনো ছেদ বসতে পারে না। দলের পরে সাধারণত বসে জ্যোতি। চতুর্থ, ছেদ ও জ্যোতি পার্থক্য হিসাবে বলতে পারি যে ছেদ হচ্ছে অনিয়মিত, অর্থাৎ একটা শব্দের পরেও আমি বিরাম নিতে পারি অর্থ বোঝানোর জন্য। আমি 5টা-6টা শব্দ তারপরেও বিরাম নেওয়ার জন্য আমি ছেদ বসাতে পারি। আবার হয়তো 2টো লাইন, তাতে অনেকগুলো শব্দ আছে, হয়তো 15-20টা শব্দ আছে, তারপরে অর্থটা প্রকাশিত হচ্ছে, সেই 2টো লাইনের পরেও কিন্তু আমি বিরাম নিতে পারি বা ছেদ বসাতে পারি। অর্থাৎ ছেদটা অনেকটা অনিয়মিত, অর্থাৎ সমান সময় দূরত্বে বসবে, ছেদ এটা হতে পারে না। কিন্তু যদি সবসময় নির্দিষ্ট সময় দূরত্বে পরপর বসবে এবং এটা অনেকটা যান্ত্রিক। প্রথমটি যদি মনে করুন 10 সেকেন্ডের পরে পড়ে জ্যোতি চিহ্ন, পরেরটিও কিন্তু 10 সেকেন্ডের পরে পড়বে, তারপরেরটিও 10 সেকেন্ডের পরে পড়বে। সেখানটায় যদি শব্দ থাকে, সেই শব্দকে ভেঙে সে কিন্তু সেখানে বসে যাবে। অর্থাৎ জ্যোতি অনেক বেশি যান্ত্রিক একটা প্রক্রিয়া এবং জ্যোতি অনেক বেশি নিয়মিত, কিন্তু ছেদ নিয়মিত নয়, ছেদ হচ্ছে অনিয়মিত একটা বিরাম। এটা কবিতার ক্ষেত্রেও থাকতে পারে, এটা গদ্যের ক্ষেত্রেও থাকতে পারে।
দেখুন একটা উদাহরণ আমি এখানে দিলে আপনি বিষয়টি পরিষ্কার বোঝা যাবে। এখানে দেখুন এই যে কবিতাটা নিয়েছি, এই কবিতার এই যে জ্যোতিচিহ্নগুলো পড়েছে এগুলো সব নির্দিষ্ট সময় দূরত্বে এই জ্যোতিচিহ্নগুলো পড়েছে বা বিরামগুলো নেওয়া হয়েছে। কিন্তু এই যখন ছেদ, যখন আমরা এখানে উদাহরণটা নিচ্ছি, কি লজ্জা দুঃখের কথা হায় কবকারে, দেখুন এখানে নির্দিষ্ট দূরত্বে কিন্তু এই বিরাম বা ছেদ পড়ছে না, নির্দিষ্ট দূরত্বে বিরাম বা ছেদ পড়ছে না, সে কিন্তু অনিয়মিত। এবং এক্ষেত্রে দেখবেন সবসময় শব্দের পরেই এই বিরাম চিহ্নগুলো বসছে বা ছেদ চিহ্নগুলো বসছে, কিন্তু যদি শব্দকে ভেঙেও বসতে পারে। স্যার, এবার আমি আপনার কাছে জানতে চাইবো যে সুর তরঙ্গ এই বিষয়টি মানে কি? দেখুন, তরঙ্গ কথাটা রয়েছে, তরঙ্গ কথার অর্থ হচ্ছে ঢেউ, অর্থাৎ ওঠা পড়া থাকে ঢেউয়ের মধ্যে। তাহলে সুর তরঙ্গ হচ্ছে সুরের ওঠা পড়া। বাংলা যেটা সুর তরঙ্গ, সেই সুর তরঙ্গের ইংরেজি প্রতিশব্দ হলো ইন্টোনেশন। আমরা সুর তরঙ্গের সংজ্ঞা হিসাবে এরকম ভাবে বলতে পারি যে বাক্যে সুরের যে ওঠা পড়া, বাক্যে সুরের ওঠা পড়াকে বলা হয়ে থাকে সুর তরঙ্গ। সুরের তীব্রতা দিয়ে সমগ্র বাক্যের অর্থ নিয়ন্ত্রিত হলে সুর তরঙ্গ বা স্বর তরঙ্গ হয়। এবং এই সুরের ওঠা পড়া বা এই সুর তরঙ্গের জন্যে বাক্যের অর্থ কখনো কখনো বদলে যায় এবং বিভিন্ন ধরনের বাক্যের সুরের তরঙ্গ কখনো একরকম হয় না। বিভিন্ন ধরনের বাক্যের সুরের যে তরঙ্গ, সুরের যে ওঠাপড়া, সেটা ভিন্ন ভিন্ন রকম হয়ে থাকে। আমি একটি উদাহরণ দিই, উদাহরণ দিলে বিষয়টি অনেক বেশি স্পষ্ট হবে। দেখুন, এখানে আমি একটা বাক্য নিয়েছি, আমরা তারকেশ্বর মহাবিদ্যালয়কে নিয়ে স্বপ্ন দেখি। এটা যদি আমার বিবৃতিমূলক বাক্য হয় বা বর্ণনামূলক বাক্য হয়, তাহলে দেখবেন যে সুরটা প্রথমে একটু একটু করে ওঠে, ওঠার পরে সুরটা এক টানা চলতে থাকে, একরকম ভাবে চলতে থাকে, তারপরে শেষ কালে এসে সুর নিম্নগামী হয়ে যায়। অর্থাৎ বিবৃতিমূলক বাক্য বা বর্ণনামূলক বাক্যের সুর তরঙ্গ হয় এইরকম। এটা বর্ণনামূলক বাক্যের সুর তরঙ্গ। কিন্তু প্রশ্নবোধক বাক্যের সুর তরঙ্গ বিবৃতিমূলক বাক্যের মতো হয় না। সেখানে সুর তরঙ্গটা কি হয়, প্রথমে সুরটা সামান্য ওঠে, ওঠার পরে একটানা সুরটা চলতে থাকে, তারপরে কি হয়, শেষকালে গিয়ে সুরটা অনেকটা উচ্চগ্রামে বা সুরটা অনেকটা চড়ে যায়। কিরকম, এটা আমি পড়ি তাহলে বোঝা যাবে। বিবৃতিমূলক বাক্যটা আগে পড়ি, আমরা তারকেশ্বর মহাবিদ্যালয়কে নিয়ে স্বপ্ন দেখি। তাহলে সুর প্রথমে উঠলো, তারপরে একটানা চললো, শেষে সুর নিম্নগামী হলো। আর প্রশ্নবোধক বাক্যে আমরা তারকেশ্বর মহাবিদ্যালয়কে নিয়ে স্বপ্ন দেখি, দেখো স্বপ্ন থেকেই সুরের মাত্রাটা চড়ে যাচ্ছে, অর্থাৎ সুরটা উচ্চগ্রামে বা উপরের দিকে উঠে যাচ্ছে। প্রথমে সুরটা প্রশ্নবোধক বাক্যে সুরটা একটু প্রথমে ওঠে, তারপরে একটানা চলতে থাকে, আবার শেষের দিকে গিয়ে সুরটা চড়ে যায় আর সুরের মাত্রাটা কিন্তু অনেকটা বেড়ে যায়। অতএব প্রশ্নবোধক বাক্যের সুর তরঙ্গ হয় এইরকম। এইভাবে সুরটা প্রথমে উঠলো, তারপরে একটানা চললো, তারপরে শেষকালে গিয়ে সুরটা ঊর্ধ্বগামী হলো। এটা হচ্ছে প্রশ্নবোধক বাক্যের সুর তরঙ্গ। তাহলে বিবৃতিমূলক বাক্যের সুর তরঙ্গ আর প্রশ্নবোধক বাক্যের সুর তরঙ্গ কখনো কিন্তু একরকম নয়। ঠিক তেমনি আরো যে বিভিন্ন ধরনের বাক্য, বিস্ময়সূচক বাক্য রয়েছে, সে ধরনের বাক্যগুলোতে আমরা যদি দেখি প্রার্থনাসূচক বাক্য, সেই বাক্যগুলোর সুর তরঙ্গগুলো কিন্তু আলাদা আলাদা হয় বা অন্যরকম হয়ে থাকে। শিক্ষার্থীদের সুবিধার্থে আপনার কাছে আমি জানতে চাইব যে এই যে অবিভাজ্য ধ্বনি আমরা আজ আলোচনা করলাম, এই অবিভাজ্য ধ্বনি থেকে কেমন ধরনের প্রশ্ন হতে পারে? এখান থেকে বেশ কয়েকটি
প্রশ্ন হতে পারে, প্রথমে অবিভাজ্য ধ্বনি কাকে বলে, অবিভাজ্য ধ্বনিকে কটি ভাগে ভাগ করা যায়, প্রত্যেকটি ভাগ তার পরিচয় দাও, এটা একটা প্রশ্ন হতে পারে। অথবা 2 নম্বরের প্রশ্ন হিসেবে বা ছোট প্রশ্ন হিসেবে আসতে পারে, অবিভাজ্য ধ্বনি কাকে বলে, একটা ছোট প্রশ্ন। শ্বাসাঘাত কাকে বলে, আর একটা ছোট প্রশ্ন। জ্যোতি কাকে বলে, আর একটা ছোট প্রশ্ন। সুর তরঙ্গ কাকে বলে, আরো একটি ছোট প্রশ্ন। দৈর্ঘ্য কাকে বলে, আরেকটি ছোট প্রশ্ন। এই প্রসঙ্গে আমি একটা শ্রেণী বিভাগের সময় বলেছিলাম নাসিক্যি ভবন, সেই নাসিক্যি ভবনটি আলোচনা করলাম না, দ্বাদশ শ্রেণীতে পাঠ্য নেই বলে। তবু আমি সামান্য ধারণা একটু দিয়ে রাখি যে শব্দের মধ্যে যদি নাসিক্য ব্যঞ্জন অর্থাৎ ও, ইয়, ন, ন, ম থাকে, অনেক সময় সেটি লোপ পেয়ে যায়। লোপ পেয়ে গেলে তার পূর্ববর্তী যে স্বরধ্বনি, সেই স্বরধ্বনিটি তখন দীর্ঘ হয়ে যায় এবং সেটি অনুনাসিক উচ্চারণ হয়, অর্থাৎ নাকি উচ্চারণ হয়। এই প্রক্রিয়াটাকে বলা হয়ে থাকে নাসিক্যি ভবন। এই নাসিক্যি ভবনটি দ্বাদশ শ্রেণীতে পড়তে হবে না, তবু আমরা শ্রেণী বিভাগের মধ্যে রেখেছিলাম বলে নাসিক্যি ভবনের সংজ্ঞাটিও এই সূত্রে বলে দিলাম। অবিভাজ্য ধ্বনি আলোচনার সঙ্গে সঙ্গে ধ্বনিতত্ত্বের যে আলোচনা, সেই আলোচনা আমাদের শেষ হলো। শিক্ষার্থীদের সুবিধার জন্য আমরা ধ্বনিতত্ত্ব বিষয়টিকে 8টি পর্বে ভাগ করে আলোচনা করলাম। এরপরেও যদি কোনো অসুবিধা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখতে পারো, আমরা যথাসম্ভব তার উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং সবার কাছে আমাদের অনুরোধ, পরবর্তী ভিডিওতে যাতে আমরা অনেক বেশি ভালোভাবে উপস্থাপন করতে পারি, সেক্ষেত্রে আপনাদের যদি কোনো গঠনমূলক সুপরামর্শ থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারেন। আমরা পরবর্তী ভিডিওতে তার প্রতিফলন ঘটাতে পারব। ততদিনে সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ। ধন্যবাদ। এবং আমরা এর পরের দিন আলোচনা করব বাংলা কবিতা, আন্তর্জাতিক যে কবিতাটি রয়েছে সেটি পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন। ততদিনে তোমরা কবিতাটা খুব ভালোভাবে একটু পড়ে রেখো। ঠিক আছে? ধন্যবাদ সকলকে, খুব ভালো থেকো সবাই।